সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন এই মুহূর্তে সবথেকে বড় ইস্যু। তার কারণ আজই সিএ কার্যকরের সম্ভাবনা। কারোর নাগরিকত্ব বাতিল করা চলবে না, স্পষ্ট হুঙ্কার ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার পাল্টা প্রশ্ন তুলছেন, হলে অসুবিধাটা কোথায় আছে যদি সিএ লাগু হয়? সন্দেশখালী কাণ্ডে অন্যদিকে আবার ধাক্কা খেয়েছে রাজ্য। ইডির ওপরে হামলার যে তিনটি মামলা, দুটি মামলা ন্যাজার থানার এবং একটি বনগাঁ থানার, তিনটির ক্ষেত্রেই কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তা বহাল রইল সর্বোচ্চ আদালতে। সিবিআই তদন্ত বহাল রাখলো সুপ্রিম কোর্ট। বনগাঁ ন্যাজার থানায় সিবিআই ফুটেজ চেয়ে নোটিশ পাঠানো হয়েছে সিবিআই এর তরফে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো আগামী 1 ঘন্টায় জানিয়ে একটা বড় অংশে আমাদের আলোচনা চলবে সিএ। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, ভোট ঘোষণার আগেই লাগু হতে চলেছে সিএ। আজ রাতে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা, এই সম্ভাবনা জোরালো। তার কারণ সংবাদ সংস্থা এএনআই মারফত এই খবর পাওয়া যাচ্ছে যে রাত 10টার মধ্যে এই সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়ে যাবে। আজকে রুল ফ্রেমও হয়ে যেতে পারে। ফের ধাক্কা রাজ্যের। ইডির ওপরে হামলার ঘটনায় হাইকোর্টের সিবিআই নির্দেশ বহাল সুপ্রিম কোর্টেও। কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের যে নির্দেশ তার বিরোধিতা করে, চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছিল রাজ্য, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে। কি ঘটেছিল 5ই জানুয়ারি? তদন্তে শঙ্কর আড্ডর বাড়িতে সিবিআই সিসি ফুটেজ চেয়ে নোটিশ। শঙ্কর আড্ডর বাড়ি থেকে আজকে সোজা ন্যাজার থানার যে আউটপোস্ট রয়েছে সেখানে পৌঁছে যায় সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। মূলত দুটি ঘটনা, দুটির ক্ষেত্রে ইডির উপরে হামলার যে ঘটনা ঘটেছিল সন্দেশখালী এবং বনগাঁতে, তার তদন্ত চালাচ্ছে সিবিআই। অভিযুক্তদের প্রতি নরম মনোভাব, হয় অজ্ঞতা না হয় হাত মিলিয়েছেন অভিযুক্তদের সঙ্গে সিবিআই ইডিকে ভৎসনা কলকাতা হাইকোর্টের। ফলে বুঝতে পারছেন যে একেবারে দুর্নীতির যে তদন্ত করছে এই যে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, নীলাদ্রি ঘোষ এবং কুন্তল ঘোষের জামিন সংক্রান্ত যে মামলার শুনানিতেই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি। অর্জুনের ফের ফুল বদল, তৃণমূলে যোগদান ভুল ছিল, পার্থ ভৌমিক তো বড় নেতা। বিস্ফোরক অর্জুন সিংহ গতকালই এই আঁচ দিয়েছিলেন, তার অসন্তোষ তিনি গোপন করেননি। আজকে আরো এক ধাপে গিয়ে বলছেন যে তৃণমূলে যোগদানটাই ভুল ছিল। 3 বছর ধরে 7টি বিধানসভা জুড়ে খেটেছি, তাও কেন টিকিট পেলাম না দল জানে। অভিমানী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানাচ্ছেন যে 3 বছর ধরে পরিশ্রম করেছিলাম, আশা করেছিলাম, কিন্তু কেন যে পেলাম না টিকিট লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দল বলতে পারবে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমাদের নজর রয়েছে। আজই কেন্দ্রের তরফে সিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে। বিজ্ঞপ্তি জারির পর কার্যকর হয়ে যাবে সিএ বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর, অর্থাৎ নোটিফিকেশন জারি হওয়ার পর দেশ জুড়ে লাগু হয়ে যাবে নাগরিকত্ব সংশোধনী আইন। পুরো বিষয় আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবেন দুই প্রতিনিধি। সরাসরি রয়েছে নয়াদিল্লি থেকে রয়েছেন বিজেন্দ্র সিংহ এবং ঠাকুরনগর থেকে আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। বিজেন্দ্র, আমি চাইবো দর্শকদের সামনে তুমি একেবারে বিস্তারিতভাবে জানাও। তাহলে আজ রাত 10টার মধ্যেই একেবারে নোটিফিকেশন জারি হচ্ছে, তার মানে কি কাল থেকে সারা দেশ জুড়ে লাগু হয়ে যাচ্ছে সিএ? হ্যাঁ সুব্রত, যেই মুহূর্তে গ্যাজেট নোটিফিকেশন হয়ে যাবে রুলসগুলো, তারপর থেকে সেটা লাগু হয়ে যাবে। এবং সেই নোটিফিকেশনের মধ্যে এটাও থাকতে পারে কবে থেকে মানুষ সেখানে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, কী কী ডকুমেন্টসগুলো রাখবে, ওয়েবসাইটের অ্যাড্রেস কী, মোবাইল ফোন নম্বর দিয়ে যখন ওটিপি আসবে তখন একটা ফর্মে কত লোকের নাম ফিল আপ করা যেতে পারে, একটা ফ্যামিলির লোক কি একজনই পুরো ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেসব সংক্রান্ত তথ্যগুলো থাকবে। কেন কি এর আগে স্বরাষ্ট্রমন্ত্রক যেটা ডামি রান করেছিল ওয়েবসাইট বানিয়ে, তারা নিজেদের মধ্যে টেকনিক্যালি, যেহেতু এটা অনেকটাই টেক বেস থাকবে, এটা ডিজিটাল মাধ্যমে বেশিরভাগ অ্যাপ্লিকেশনগুলো জমা পড়বে, সেক্ষেত্রে নিয়মগুলো ইতিমধ্যে ফ্রেম হয়ে গেছে। তবে নোটিফাই কবে করা হবে সেটারই অপেক্ষা করা হচ্ছিল। গত কয়েক মাস ধরে আমরা দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবারই বলছিলেন কি লোকসভা ইলেকশনের আগেই তারা রুলসগুলো ফ্রেম করে নোটিফাই করে দেবেন এবং এই আইন লাগু তারা করে দেবেন। এবং সেটাই আজকে হতে চলেছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। আজকেই সেই রুলসগুলো ফ্রেম যেটা করা হয়েছে সেটাকে নোটিফাই করে দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এবং সেটাতে ডিটেলসগুলো থাকবে কি কীভাবে যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে নন মুসলিম, বিশেষ করে যে সেখানকার সংখ্যালঘু যার মধ্যে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধ, পার্সি এবং খ্রিস্টান রয়েছেন, এরা ভারতে যারা 31 ডিসেম্বর 2014 আগে এসছেন
তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার জন্য কি কি করতে হবে সেসব আমরা সেখানে জানতে পারবো। তবে যেটা মুখ্যমন্ত্রী যে প্রশ্নটা তুললেন কি 2019 সালে আইন পাস হয়েছিল, 24-এ এখন এটাকে ইমপ্লিমেন্ট করা ঠিক ইলেকশনের আগে সরকার ঘোষণা করতে চলেছে, সেটা নিয়ে কিছু প্রশ্ন থাকতেই পারে। কেন কি আমরা জানি 2019 সালে যখন এই আইন পাস হয়েছিল সুব্রজিৎ, তখন আমরা দেখেছিলাম সিএ এনআরসির বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিল্লিতে আমরা দেখেছিলাম জামিয়াতে ধর্ণা প্রদর্শন হয়েছিল। তখন সরকার স্পষ্ট করেছিল লোকসভার মধ্যে, রাজ্যসভার মধ্যে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছিলেন যে সিএ হলো সিটিজেনশিপ দেওয়ার আইন, এটাতে কারো সিটিজেনশিপ নেওয়া হবে না, কারো চিন্তার কোনো কারণ নেই। এটা যারা এই 3 দেশ থেকে 6 ধর্মের মানুষ এসেছিলেন তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার জন্য আনা হয়েছে। এবং এনআরসি নিয়েও সরকার স্পষ্ট করেছিল যে এনআরসি তারা কোনো চিন্তা ভাবনা করছে না, এনআরসি সরকার আনবে না, সে কথা লোকসভা রাজ্যসভায় লিখিতভাবে সরকার জানিয়েছে। একেবারে নিঃসন্দেহে এই সিএ যে হচ্ছে নাগরিকত্ব দেবার আইন, এবং পাশাপাশি এটাও স্পষ্ট করে দিয়েছেন একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো রাজ্য এই সিএ লাগু হওয়া থেকে, কার্যকরী হওয়া থেকে আটকাতে পারবে না। কিন্তু আমি শুরুতে একবার ঠাকুরনগরে চলে যাব। আমি পেছনে দেখতে পাচ্ছি, তোমার পেছনে পারত যে মতুয়া সম্প্রদায়ের যারা অনুগামীরা রয়েছেন তারা রীতিমতো হর্ষ উল্লাস তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা পরিসংখ্যান দর্শকদের দিয়ে রাখা দরকার, এই যে সিএ লাগু করার যে প্রতিশ্রুতি তার উপর ভর করে কিন্তু 2019-এ বিজেপির যে 18টি লোকসভা আসন এই রাজ্য থেকে তারা জয় পেয়েছিল, তাকে কিন্তু বড় অবদান ছিল এখানে মতুয়া সম্প্রদায়ের, তারা কিন্তু ঢেলে ভোট দিয়েছিল বিজেপিতে। আজকে যখন এই খবর পাওয়া যাচ্ছে রাত 10টার মধ্যে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, তারপরে কি প্রতিক্রিয়া তাদের? দেখো, এই সংবাদ আসার পরবর্তীকালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে ঠাকুরবাড়ির ছবিটা, ঠাকুরনগরের ছবিটা দেখতে পাচ্ছ, ওনারা কিন্তু আনন্দে মেতে উঠেছেন। মতুয়া সম্প্রদায়ের একটা অংশ তারা কিন্তু আনন্দে মেতে উঠেছেন এবং একেবারে ঠাকুরনগরে তারা হাতে কারুর কাসর রয়েছেন, ঢাক রয়েছে, বাজনা রয়েছে, সেই সব কিছু নিয়ে তারা কিন্তু একেবারে আনন্দে মেতে উঠেছেন। ঘোষণা কখন হবে তারই জন্য হয়তো একেবারে প্রহর গুনছেন তারা। আপনারা এখন কি ঘোষণার অপেক্ষায় রয়েছেন? এখন হচ্ছে, আমরা এই খবরের অপেক্ষায় আছি কখন আমাদের সিএ লাগু হবে, সারা ভারতবর্ষের নাগরিকত্ব আইন কখন প্রণয়ন হবে তার অপেক্ষা করছি। আমরা ঠাকুরনগর, শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরা মতুয়ারা সকলে মিলে কীর্তনে মেতে আছি। কখন আমার ঠাকুরের জয় হবে, কখন নরেন্দ্র মোদী জয় হবে, কখন মতুয়াদের জয় হবে, এই অপেক্ষায় আমরা আছি। জয় হরিবল, জয় হরিবল। আপনারা চাইছিলেন সিএ হোক, সিএ হোক। আমাদের অনেক দিনের আন্দোলন ফলপ্রসূ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি আমাদের মতুয়াদের কথা শুনেছেন, তিনি তার কথা রেখেছেন। জয় হরিবল, জয় হরিবল। ঠাকুরনগরে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিন্তু যে সেলিব্রেশনের ছবিটি একেবারে ঠাকুরনগরে, এখানে কিন্তু একেবারে তারা কিন্তু আনন্দে মেতে উঠেছেন। অনেক প্রশ্ন রয়েছে, বেশ কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে যেমন আমরা দেখতে পাই তারই মধ্যে এখানে কিন্তু মতুয়া সম্প্রদায়ের যারা অনুগামী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঠাকুরনগরে আনন্দে মেতে উঠেছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন কখন ঘোষণা হবে সেই জন্য। ফলে বুঝতে পারছেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ছবি পার্থ সরাসরি তুলে ধরছিল, কার্যত একটা উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আমি পার্থপ্রতিম রায়কে দিয়ে শুরুতেই আসতে চাইবো যে একেবারে যখন থেকে সিএ বিষয়টা সামনে আনা হয়েছিল, যখন থেকে টেবিলড হয়েছিল, একেবারে তৃণমূল সহ অন্যান্য বিরোধীদের এইটাই তো বক্তব্য ছিল, আসলে খুঁড়োর কল দেখাচ্ছে বিজেপি। এই খুঁড়োর কল দেখিয়ে আসলে মতুয়া থেকে নমশূদ্রদের ভোটটাকে নিজেদের দিকে আনার একটা চেষ্টা হচ্ছে। আজকে তো বিজেপি বড় মুখ করে দাবি করতে পারে পার্থদা যে এটাই তো মোদির গ্যারান্টি, আজকে রাত 10টার মধ্যে নোটিফিকেশন জারি হয়ে যাবে, তারপরে কার্যকর হয়ে যাবে দেশ জুড়ে। আসলে ভোটের মুখে আর একটা নতুন করে জুমলা করবার চেষ্টা করছে বিজেপি, এবং এটা বলতে দ্বিধা নেই যে 2019-এ যে বিল অ্যাক্টে পরিণত হলো 2020-তে, আজকে 21, 22, 23 পেরিয়ে আজকে 24-এর ঠিক ভোটের মুহূর্তে এই ধরনের একটা বিষয় সামনে আনা হচ্ছে। এর পেছনে একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই মুহূর্তের বড় খবর, কার্যকর হয়ে গেল সিএ। সব থেকে বড় খবর, বিজ্ঞপ্তি জারির পর এই মুহূর্তে সিএ দেশ জুড়ে কার্যকর হয়ে গেল, যেটা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে মুহূর্তে জারি হবে নোটিফিকেশন সেই মুহূর্ত থেকে কার্যকর হয়ে যাবে সিএ, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। অর্থাৎ যে কথা, যে প্রতিশ্রুতি সেই 2019 থেকে দেওয়া হয়েছিল, 2020 সালে পাশ হয়ে গেল, আইনে পরিণত হলো রাষ্ট্রপতি সই করার পর, এবং তারপর
আজ থেকে এই মুহূর্ত থেকে দেশ জুড়ে কার্যকর হয়ে গেল সিএ, নাগরিকত্ব সংশোধনী আইন। সব থেকে বড় খবর, দেশ জুড়ে কার্যকর হলো সিএ। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তুলেছেন যে ভোটের আগেই কেন, কিন্তু এই মুহূর্তের ভোট ঘোষণারও আগে দেশ জুড়ে কার্যকর হয়ে গেল সিএ, নাগরিকত্ব সংশোধনী আইন। এবার দেশ জুড়ে কার্যকর হয়ে গেল। এর আগে 2019-এ টেবিলড হয়েছিল দুটি সংসদের দুই কক্ষ, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর 2020 সালে রাষ্ট্রপতি সই, রামনাথ কোবিন্দ তৎকালীন রাষ্ট্রপতি, তিনি সই করেছিলেন। তারপর তা আইনে পরিণত হয়েছিল, আর তারপর প্রায় 4 বছরের অপেক্ষা এবং কার্যকর হয়ে গেল সিএ, দেশ জুড়ে কার্যকর হলো। আমি আরেকবার ক্রোনোলজি আপনাদের সামনে রাখবো। 2019 সালের 9 ডিসেম্বর লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে যায়, রাজ্যসভায় তা পাশ হয় 2 দিন পরে 11 ডিসেম্বর। পরের দিন 12 ডিসেম্বর সিএর বিজ্ঞপ্তি প্রকাশ হয়। 2020 জানুয়ারি মাসে তা আইনে পরিণত হয়। এই আইনে পরিণত হওয়ার 4 বছর পর, অর্থাৎ 2024-এর মার্চ মাসে আজকের দিন থেকে দেশ জুড়ে কার্যকর হয়ে গেল সিএ। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি যে সিএ টেবিলড হয়েছিল 2019-এর 9 ডিসেম্বর, তা আজকের দিনে 2024-এর 11 মার্চ থেকে দেশ জুড়ে কার্যকর হলো। আইনে পরিণত হওয়ার 4 বছর পর সিএ, নাগরিকত্ব সংশোধনী আইন দেশ জুড়ে কার্যকর হলো। এই আইনের মূল বিষয় হচ্ছে যারা 3টি প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যে সংখ্যালঘুরা রয়েছেন, হিন্দু, জৈন, শিখ, মুসলিম, পার্সি এবং খ্রিস্টান, এই 6টা সম্প্রদায়ের যারা ধর্মীয় উৎপীড়নের জন্য এই দেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। বারে বারে কেন্দ্র সরকারের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, নাগরিকত্ব কাড়ার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। অর্থাৎ এই যে নাগরিকত্ব দেওয়ার এই যে আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন এবার দেশ জুড়ে কার্যকর হয়ে গেল, দেশ জুড়ে লাগু হয়ে গেল। ঠাকুরনগর থেকে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যারা মতুয়া সম্প্রদায়ের যারা অনুগামীরা যারা রয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে কার্যত উৎসবের আমেজ। কিছু সময়ের মধ্যে হয়তো এটাও পরিষ্কার হয়ে যাবে যারা এই 6 সম্প্রদায়ের যারা মানুষেরা রয়েছেন, যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা এসেছেন, তারা কিভাবে নাগরিকত্ব পাওয়ার জন্য তারা আবেদন করবেন, পদ্ধতি কি হবে সেটাও হয়তো আর কিছু সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এটা এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র, আর বিজ্ঞপ্তি জারি করা মাত্রই দেশ জুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ। পুরোটা এই নোটিফিকেশনের মধ্যে উল্লেখ রয়েছে যে কিভাবে তারা আবেদন করতে পারবেন, সেই আবেদন কিভাবে খতিয়ে দেখা হবে, কিভাবে তা গ্রাহ্য হবে। 3টি দেশ, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের যারা ধর্মীয় সংখ্যালঘুরা যারা রয়েছেন, তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে এসেছেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টান, এই 6 সম্প্রদায়ের যারা এই ধর্মীয় উৎপীড়নের কারণে দেশে এসেছেন তাদের নাগরিকত্ব, ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এই সংক্রান্ত যে আইন, সেই আইন কার্যকর হয়ে গেল, সিএ সেই সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়ে গেল। প্রথমে খবর পাওয়া গেছিল যে রাত 10টা নাগাদ এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি হবে, আর এই মুহূর্তের খবরটা ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে, অর্থাৎ দেশ জুড়ে বিজ্ঞপ্তি জারি হওয়া মাত্রই সিএ কার্যকর হলো দেশ জুড়ে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, এই মুহূর্তের সব থেকে বড় খবর, দেশ জুড়ে তার মানে বিজ্ঞপ্তি জারি হওয়া মাত্রই কার্যকর হয়ে গেল সিএ। এইটা দর্শকদের জানাও যে বিজ্ঞপ্তিতে কি রয়েছে, যারা এই 3 দেশের যারা ধর্মীয় সংখ্যালঘুরা রয়েছেন, ধর্মীয় উৎপীড়নের কারণে দেশে এসেছেন এবং নাগরিকত্ব চাইছেন, কিভাবে তারা আবেদন করতে পারবেন, কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে? দেখো, বিজ্ঞপ্তি এখনো ডাউনলোড হচ্ছে না, যেটা গ্যাজেটের ওয়েবসাইট আছে সেখানে, তবে যেটা স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে সেখান থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়ে গেছে কি সিএএ ইমপ্লিমেন্ট করার জন্য গ্যাজেট ইস্যু করে দেওয়া হয়েছে, অর্থাৎ অফিসিয়ালি সিএএ লাগু হয়ে গেছে দেশের মধ্যে। রুলসগুলো যেটা ফ্রেম করা হয়েছিল সেটাও নোটিফাই করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো রুলসগুলো আমরা পেয়ে যাব কি কীভাবে মানুষ অ্যাপ্লাই করবেন, যারা 3 দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা
ধর্মীয় কারণে ভারতে প্রতারিত হয়ে এসেছিলেন, বিশেষ করে হিন্দুরা, তারা কিভাবে সিটিজেনশিপ পাবেন সেটা সেখানে রুলসগুলো রয়েছে। তবে যেটা বলা হচ্ছিল কি আজকেই সেটা নোটিফাই করা হবে, সেটা নোটিফাই করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সরকারের তরফ থেকে অফিসিয়ালি এটা জানিয়ে দেওয়া হয়েছে কি তারা এই সিএএ রুলসগুলোকে নোটিফাই করে দেওয়া হয়েছে। এখন আগামীকাল থেকেই এই রুলসগুলো দেখার পর মানুষ ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। নিয়মগুলো ডিটেলসগুলো কি রয়েছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা সেটা পাবো, সেখানে জানা যাবে কি কিভাবে অ্যাপ্লাই করা হবে, মোবাইল নম্বর দিয়ে একটা ফ্যামিলিতে কতজন অ্যাপ্লাই করতে পারবেন সেসব সংক্রান্ত তথ্যগুলো সেখানে রয়েছে। এবং ভেরিফিকেশনের একটা প্রশ্ন রয়েছে কি যারা অ্যাপ্লাই করবেন তাদের ভেরিফাই কিভাবে করা হবে সেটারও একটা প্রশ্ন রয়েছে। প্রথমে ঠিক করা হয়েছিল কি যাদের মোবাইল নম্বর থাকবে, যেহেতু মোবাইল আছে তো মোবাইল দিয়ে ওটিপি দিয়ে একটা আইডেন্টিফিকেশন করে নেওয়া হবে। সেকেন্ডারি স্টেজে হয়তো কোনো ভেরিফিকেশনের কথা ভাবা হবে, কিন্তু এখন সাধারণত যারা অ্যাপ্লাই করবেন তারা যা যা ইনফরমেশনগুলো দেবেন তার বেসিসেই তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার জন্য নেক্সট স্টেপসগুলো নেওয়া হবে সরকারের তরফ থেকে। এখন আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে সুব্রজিৎ, এখন আমরা পাইনি যেটা নোটিফাই করা হয়েছে রুলসগুলো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তখন আরও স্পষ্টভাবে আমরা বলতে পারবো কীভাবে তারা অ্যাপ্লাই করবেন। তবে যেটা গত কয়েক মাস ধরে অমিত শাহ বলে আসছিলেন কি সিএএ তিনি ইলেকশনের আগে লাগু করবেন, সেটা আজকে লাগু হয়ে গেছে। শুধু রুলসগুলো কী রয়েছে, নিয়মগুলো কী রয়েছে সেটা আর কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব। এখন সিএএ আগামীকাল থেকে হয়তো অ্যাপ্লাইও করতে পারবেন অনেক মানুষ যারা ওয়েবসাইটের মারফত যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য কী কী নিয়মগুলো রয়েছে সেটাও আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যে। অফিসিয়ালি সরকার অ্যানাউন্স করে দিয়েছে কি সিএএ যে আইন 2019 সালে পাস হয়েছিল, আইন হয়েছিল কিন্তু লাগু হচ্ছিল না, যেহেতু রুলসগুলো ফ্রেম হয়নি। রুলসগুলো ফ্রেম করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক, তার ডামি রানও করা হয়েছিল, তার একটা ট্রায়াল করা হয়েছিল, সেটাকে আজকে লাগু করা করে দেওয়া হয়েছে। সিএএ আইন হয়েছিল 4 বছর আগে কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি, এখন সেটা কার্যকর হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রক অফিসিয়ালি কার্যকর হয়ে গেছে এবং আমি চাইবো সরাসরি একবার ঠাকুরনগরে আপনাদের নিয়ে যাব, তার কারণ যে সিএ আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা শোনা মাত্র যাদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছিল এই মুহূর্তে ছবিটা কিরকম পার্থ আমাদের জানাও। তার কারণ সিএ এইবার থেকে এই মুহূর্ত থেকে দেশ জুড়ে লাগু হয়ে গেল, নোটিফিকেশন জারি হয়ে গেছে পার্থ। একেবারে তারপরে এই সংবাদ পাওয়ার পরে কিন্তু আনন্দের যে মাত্রা এবং উৎসবের আবহ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরনগরে। আমি কথা বলে নেবো ওনাদের সঙ্গে। এই একেবারে যে বিষয়টা আপনারা বলছিলেন অপেক্ষায় রয়েছে, দেশ জুড়ে লাগু হলো, কি বলবেন? আমরা কি করব? আমরা আনন্দ করব, আমরা তার নরেন্দ্র মোদী দেওয়া ফল আমরা ভোগ করব। আমরা মতুয়ারা ভারতবর্ষের নাগরিক হলাম, আমরা নাগরিকত্ব আইন চেয়েছিলাম, সেই আইন পাস করেছে, তাই আমরা আনন্দিত, সারা ভারতবর্ষের মতুয়ারা আনন্দিত। জয় লাগু হলো সিএ, আমরা সত্যি আনন্দিত, গর্বিত যে আজ সিএ লাগু হয়েছে। সত্যি আমরা মতুয়ারা সবাই আনন্দিত, আজকে আমাদের স্বাধীনতা দিবস। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং শান্তনু ঠাকুর মহাশয়কে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম, ভালোবাসা। আর সিএ চালু হলো, আমরা আনন্দিত, গর্বিত। আমরা দেখতে পাচ্ছি ঠাকুরনগরের ছবি দেখতে পাচ্ছি, একেবারে উৎসবের আমেজ কিন্তু এখানে। মতুয়া সম্প্রদায়ের যারা অনুগামী তারা কিন্তু একাংশ, তারা এখানে অনেকেই তারা জড়ো হয়েছেন, হয়ে তারা কিন্তু একেবারে যে বিষয়টা বলছিলেন, তারা চাইছিলেন এই সিএ লাগু হোক। এবং যে বিষয়টা কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে এই সিএ কারণ নাগরিকত্ব কারার না, নাগরিকত্ব দেওয়ার আইন, এবং এটা নিয়ে যে প্রশ্ন রয়েছে আমরা মমতা ঠাকুর তিনি বলেছেন, বেশ কিছু প্রশ্ন তিনিও তুলেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠাকুরনগরে যে ছবিটা সেটা কিন্তু উৎসবের ছবি এই মুহূর্তে ঠাকুরনগরে। এবং ঠাকুরনগরে একেবারে কাসর নিয়ে ঢোল নিয়ে তারা কিন্তু আনন্দ করছেন এই মুহূর্তে। এবং যখন এই সংবাদ বিকেলবেলা এসে পৌঁছায় যে আজকের মধ্যে সিএ লাগু হতে পারে, তখনই কিন্তু তারা কিন্তু একেবারে অপেক্ষায় ছিলেন, কার্যত প্রহর গুনছিলেন কখন সেই সংবাদ এসে পৌঁছাবে। এবং এই সংবাদ যখন এসে পৌঁছালো যে দেশ জুড়ে সিএ সংক্রান্ত বিষয়ে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি হলো এবং দেশ জুড়ে লাগু হলো সিএ, তার পরবর্তীকালে কিন্তু একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঠাকুরনগরে আনন্দের ছবি, উৎসবের ছবি। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরেকবার বলবো এই মুহূর্তে সব থেকে বড় খবর সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন দেশ জুড়ে কার্যকর হলো। তার কারণ নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে, রুল ফ্রেম হয়েছে। সম্ভবত আগামীকাল থেকেই যারা 6 সম্প্রদায়ের যারা রয়েছেন ভিনদেশের সংখ্যালঘু ধর্মীয় উৎপীড়নের কারণে দেশে এসেছেন এবং নাগরিকত্ব চান, তারা আবেদন করতে পারবেন। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন একবার দেখুন।
ভারতের গৃহমন্ত্রী অমিত শাহজি বারবার বলেছে যে লোকসভা ভোটের আগেই সিএএ লাগু হবে, একাধিকবার বলেছে। অতএব আমাদের বিরোধীদের চাপ থাকার কথা না, সব চাপ তো আগে রিলিজ হয়ে যাওয়ার কথা। এখন বিরোধীরা যদি নিজেদেরকে চাপ নিয়ে নেন তাহলে আলাদা বিষয়। এবং শুধু তো রুলস লাগু হওয়ার ব্যাপার আছে, অন্য কিছু তো বিষয় নেই, তো রুলস লাগু হবে। অর্থাৎ একেবারে প্রথম থেকে গতকালও বা পার্থদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চ থেকে বলেছিলেন সিএ এনআরসি রাজ্যে হতে দেবেন না, কার্যকরী হলো সারা দেশ জুড়ে। এর আগে অমিত শাহ বলে গিয়েছেন যে কোনো রাজ্য কেউ আটকাতে পারবে না। দেখুন, আইন লাগু হলো কি রয়েছে সমস্ত বিষয়টা না দেখে কোনো মন্তব্য করা সমীচীন নেই। তবে আমরা বলি যে এই যে টাইমিং সেটা তারা বেছে নিয়েছে শুধু রাজনৈতিক ফায়দা তোলবার জন্যে, এবং নিশ্চিতভাবে বলতে পারি যে যারা বাস করছে তারা তো সকলে ভারতবর্ষের নাগরিক। নতুন করে নাগরিকত্ব আইন এই বিষয়টা ঠিক আমাদের ক্লিয়ার নয়, আরও বিষয়টা আমাদের খতিয়ে দেখা প্রয়োজনীয়তা রয়েছে, এবং বিভিন্ন ইস্যুগুলোকে ডাইভার্ট করবার জন্য এই টাইমিংকে বেছে নেওয়া হয়েছে সিএ লাগু করার ক্ষেত্রে। এটা দুর্ভাগ্যজনক, এবং এতদিন পরে এত এক্সটেনশন, এত ল ফ্রেম করে 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 ঠিক ভোটের আগ মুহূর্ত, এটা রাজনৈতিক জুমলা ছাড়া কিছু নেই, এটা নিশ্চিতভাবে আমরা কৌস্তব চট্টোপাধ্যায়। আমি বলবো যারা পশ্চিমবাংলার নাগরিক, যারা পশ্চিমবাংলার ভোটার, তারা সবাই নাগরিক, নতুন করে কি দেবেন? তার মানে বোঝা যাচ্ছে যে বিজেপি এখনও জেতা নিয়ে আত্মবিশ্বাসী নয়। পশ্চিমবাংলার 42টা আসন ওদের লাগবে, এবং তৃণমূল আর বিজেপি মিলে 42টা পেলেই ওদের হয়ে যাবে, আলাদা কিছু ব্যাপার না। কিন্তু উল্টো প্রতিক্রিয়া হবে। আমি শুধু একটা কথা বলবো, এখানে বাড়তি কথা বলবো, সেটা হচ্ছে 2015 সাল শুরু, আদনান স্বামী হলিউডে গান গাইতে আসবে বলে তাকে পাকিস্তানের সংখ্যালঘু তাকে নাগরিকত্ব দিল দেশের সরকার, আর বাংলাদেশের মৌলবাদের হাতে আক্রান্ত তসলিমা নাসরিনকে নাগরিকত্ব দিল না ভারতের সরকার। তাহলে পাকিস্তানের সংখ্যালঘুকে যদি নাগরিকত্ব দেওয়া যায়, কি বিচারিতা করছেন কেন? পরিষ্কার কথা বলুন, কি নাগরিকত্ব দেবেন, কেন নাগরিকত্ব দেবেন? আসলে একটা টেনশন তৈরি করার চেষ্টা করছেন। আর আমি বলবো পশ্চিমবাংলায় যারা থাকেন সবাই নাগরিক। কারা ঠিক করবেন? দিল্লির লোকেরা ঠিক করবেন? বোকারও পেরোতে দেবো না, বোকারও পেরোতে দেবো না। ঠিক করবেন কি? যারা আছে তারা নাগরিক। আমি বলছি আমি তোমার কাছে আসছি, তোমার কাছে তো আসছি না। আমি বলছি শুধুমাত্র প্রতিশ্রুতিতে ভর করে 2019-এ যদি ভোটের অঙ্কেও দেখা যায়, প্রতিশ্রুতিতে ভর করে 18টা আসন যে 2019-এ বিজেপি পেয়েছিল, একটা বড় কন্ট্রিবিউশন মতুয়াদের ছিল। তার কারণ তারা সেই প্রতিশ্রুতি সিএ সম্পর্কিত পেয়েছিলেন। আজকে যখন নোটিফিকেশন জারি হয়ে গেল, সারা দেশ জুড়ে কার্যকর হয়ে গেল, আমি বলছি ভোটের অঙ্কেও তো লাভবান হবে বিজেপি। 100% হবে না, মানুষকে ভুল বোঝাবার ওরা চেষ্টা করছে। আমি বলবো যে বনগাঁতে এসে সেই কথাটা বলছেন কেন? আসামে গিয়ে বলুন না। নোটিফিকেশনের পর যারা আসামে বিজেপিকে জিতিয়েছিল সেই রাজ্যে দাঙ্গার আগুন লেগেছে। 14 লক্ষ হিন্দু যারা আসামে ডিটেনশন ক্যাম্পে রয়েছে, নরেন্দ্র মোদীকে ফেরত চলে যেতে হয়েছে দুবার, একবার না আমি বলছি দুবার ফেরত চলে যেতে এই প্রশ্নে সিপিএম তৃণমূলকে একসুর আবার সুরের বিষয় নয়, বিষয়টা হলো যে নীতির বিষয়, এবং সবথেকে বড় কথা মানুষের ভালোর যে বিষয়টা, সেটার উপর করেই এই কমেন্টসগুলো সকলে করছে। বেশ আমি একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আমি আরেকবার বলবো, এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি। দেশ জুড়ে জারি হয়ে গেল, লাগু হয়ে গেল সিএ। যারা সবেমাত্র টেলিভিশন সেটের সামনে এসেছেন, আরেকবার বলবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, দেশ জুড়ে কার্যকর হলো সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাল থেকে এই সিএ বিধি কার্যকর হতে চলেছে। কাল থেকে এই সিএ নিয়ে করা যাবে আবেদন। আপনারা জানেন যে সিএ এর মূল বিষয় যে প্রতিবেশী রাষ্ট্র 3টি দেশ, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে যারা সংখ্যালঘু রয়েছেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টান, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়া, এই সংক্রান্ত যে আইন, সেই আইনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। অর্থাৎ এই মুহূর্ত থেকে দেশ জুড়ে জারি হয়ে গেল সিএ, লাগু হয়ে গেল, কার্যকরী হয়ে গেল সিএ। কাল থেকেই আবেদন করা যাবে সিএ এর জন্য, নাগরিকত্বের জন্য। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে কি বলেছেন, কিন্তু তার আগে আপনাদের শোনাতে চাইবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি কি বলছেন। দেখুন, আমরা বারংবার বলেছি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএ, এটা তৈরি হয়েছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য, এবং অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে, তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে। এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে যাবে না। এটা আপনার
অন ক্যামেরা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। পার্থদা, কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন। টুইটের প্রথম লাইনে তিনি লিখছেন যে মোদির গ্যারেন্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারেন্টি। অবশ্যই সি এর কনটেক্সটে তিনি লিখছেন। মোদি ভোটের আগে বহু গ্যারান্টি দিয়েছে। আমি উত্তর বাংলা থেকে বিলং করি। চা বাগান অধিগ্রহণ কথা বলেছিল, রাজবংশী কামতাবুড়ি ভাষা স্বীকৃতি দেওয়ার কথা ছিল। আজকে সেখানে পঞ্চানন বর্মা বীর চিলা রায়কে নিয়ে কার্যক্রম করার কথা ছিল। রাজবংশী কালচারাল বোর্ড উত্তর পূর্ব ভারত জুড়ে করবার কথা ছিল। গরিব মানুষদের স্বার্থে কর্মসূচি নেওয়ার কথা ছিল। কোথায়? কোনো গ্যারান্টি তিনি রাখতে পারেনি। দেশ জুড়ে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জিনিসের দাম কমবে, গ্যাসের দাম কমবে, দ্রব্যমূল্য তার গ্যারান্টি কোথায়? কিন্তু আমি যদি এখন ভোটের পরিসংখ্যানের দিক থেকে পার্থতা দেখি, আমি বলছি এই প্রতিশ্রুতিতে ভর করেই তো 2019-এ মতুয়ারা ঢেলে ভোট দিয়েছিল। আবার দেখুন 2021-এ সেই ভোটটাই ঘুরে গিয়েছিল তৃণমূলের দিকে। আমি বলছি আজকে যখন কার্যকর হয়ে গেল সিএ, সেটা কোথাও কি মতুয়া সম্প্রদায়ের ভোটটা আদৌ তৃণমূলের দিকে 2021-এর মতন থাকবে কিনা, সেই সংশয়টা কোথাও তৈরি হচ্ছে? না, সংশয়ের কোনো বিষয় নেই। মানুষের মোহভঙ্গ নিশ্চিতভাবে হচ্ছে বিজেপির প্রতি, এবং তার আমরা 21-এর নির্বাচনেও তার আমরা ফলাফল দেখেছি যে এই সিএ নামে ভোটের আগে যে জুমলা করবার চেষ্টা করছে, এবং এই ভোটের টাইমটাকে বেছে নিয়ে তারা রাজনৈতিক একটা স্ট্রোক দেওয়ার চেষ্টা করছে, সেটাও বিড়ম্বনা হবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা বলি যে যারা বাংলায় রয়েছে তারা সকলে না, যারা ভোটার আইডি যে মানুষগুলো আবেদনের কথা বলছে তারা তো ভোট দান করছে। আমি কেয়া ঘোষের কাছে আসবো, কারণ ভোটের আগে সিএ কার্যকরী করা এটা আরেকটা পলিটিক্যাল জুমলা বলা হচ্ছে। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি ভিত্তিতে আজকে নবান্নে বৈঠক করেছেন। তারপরে কি বললেন এই সিএ জারি করা নিয়ে, কার্যকরী করা নিয়ে? দেখুন, আজকে কেউ চাকরি বাকরি করছে, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না? একমাত্র কেয়া বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। কিয়াদি, একটা চরম আশঙ্কার কথা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই শুনেছো তুমি বলছেন, সেটা হচ্ছে যে সিএ যদি বৈধ হয় তার মানে আগের যে বৈধতাগুলো ছিল সেগুলো তাহলে কোনো বৈধতা থাকলো না। সেই বৈধ ভোটারদের ভোটেই তো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে সেই ভোটেরও কোনো তাহলে বৈধতা থাকলো না। এক, দুই হচ্ছে সিএ দেখিয়ে এনআরসি নিয়ে যদি নাগরিকত্ব বাতিল করা হয় তাহলে তার প্রতিবাদ হবে। তিন, মুখ্যমন্ত্রী বলছেন এনআরসির নাম করে ডিটেনশন ক্যাম্পে যদি ভরে দেওয়ার চেষ্টা করা হয় তারও কিন্তু প্রতিবাদ হবে। অর্থাৎ কোথাও একটা স্পষ্ট পরিকল্পনা ভোটের আগেই কেন জারি করা হলো, এই প্রশ্ন স্বয়ং মুখ্যমন্ত্রী তুলছেন। প্রথম কথা, আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তাদের যে প্রতিশ্রুতি সেটা পূরণ করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে আপনাদের চ্যানেলই দেখছিলাম যে মতুয়া যারা রয়েছেন তাদের উচ্ছ্বাস। সব থেকে আগে বলি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্যগুলি করলেন, আমি তো বলবো যে তিনি তো উস্কানি দিচ্ছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন। সিএ কারোর কিছু কেড়ে নেওয়ার আইন নয়, সিএ কোনো বিয়োজনের আইন নয়, সিএ হচ্ছে সংযোজনের আইন। অর্থাৎ যারা এসছেন তাদের সম্মান দেওয়ার আইন, তাদের সম্মান প্রদত্তর আইন। আর কিছুক্ষণ আগে আমি টিভিতে শুনছিলাম আপনাদের চ্যানেলে পার্থপ্রতিম বাবু কিছু কথা বলছিলেন। কৌস্তব রয়েছেন সিপিএমের, ধরে নিচ্ছি সিপিএম এবং কংগ্রেসের তিনি প্রতিনিধি হয়ে এসেছেন। আমি আচ্ছা বেশ, আপনি সিপিএম এর হয়ে এসেছেন। 2012 সালে কোজিকোড কনভেনশনে সিপিএম এর তরফ থেকে তাদের একটা রেজলিউশন নেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় সরকারকে বলতে হবে যে বাংলাদেশি রেফিউজি যারা আছে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। আজকে ভুলে গেলে চলবে? এবং সব থেকে বড় কথা, শুভ্রজিৎ, আমি তো এটা ভুললে চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাগজ ছুঁড়ে ফেলা, তার সেই ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। উনি চেয়েছিলেন যে বাংলাদেশ থেকে যারা আগত এসছেন, এই পশ্চিমবঙ্গে এসছেন, তাদেরকে সম্মান দেওয়া হোক। আজকে হঠাৎ তুমি 180 ডিগ্রি ঘুরে গেলে কি করে হবে? না না, তুমি দ্বিচারিতা বলছো। দ্বিচারিতা তো অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় তো সব ক্ষেত্রে দেখেছি শুভ্র, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি ক্ষমতায় আসার আগে তিনি সিবিআই ইডি নিয়ে কথায় কথায় দৌড়ে যেতেন, তিনি তখন গভর্নরের কাছে যেতেন, তিনি সিএ চাইতেন। উনি, আমরা কি কাকস্য পরিবেদনা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি সব থেকে আগে চাইছেন সিএ লাগু না হোক। তিনি চাইছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, তিনি মানুষকে বলছেন যে সিবিআই ইডি তারা পক্ষপাত দুষ্ট। আজকে অবশ্য ইডি তৃণমূলের 10 কোটি টাকা তারা ফ্রিজ করে দিয়েছে, সেটাও অবশ্য আমি ফ্রাস্ট্রেশনের কারণগুলো বুঝতে পারছি। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন সময় কংগ্রেসের আচ্ছা আমি বলছি যে এতগুলো দরকারই হতো না যদি 1950 থেকে নেহেরু লিয়াকত প্যাক্ট যদি হতো। 1950 সালে কংগ্রেস, তখনকার জওহরলাল নেহেরু, তিনি বলেছিলেন যে না, যারা এই দেশে যারা আমাদের দেশ ভাঙে পড়ে আছে, এটাও বলতে হবে যে সবথেকে বেশি কিন্তু ইলেকশন বন্ড থেকে ফায়দা তুলেছে বিজেপি। ওটা বলে এই পরিসংখ্যানও রাখো পাশাপাশি। 6000 কোটি টাকা সিএ নিয়ে আলোচনা চলে যাচ্ছে, আকাশ নজিরুনি খরগোশ এগুলো তো করলে একটা টপিকে থাকতে হবে। তো এরকম পিছড়ে গেলে হবে ভাই। আমি এইখানে একবার আমি একটা অংশ উল্লেখ করেছিলাম, শুভেন্দু অধিকারী টুইট করেছেন, আমি বাকি অংশটাও একই সঙ্গে বলতে চাইবো। যেখানে শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে যেটা লিখছেন যে 1945 সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠী মতুয়া সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তি সমান নাগরিকত্বের দাবিতে সোচ্চার হয়েছেন। আজ অপেক্ষার অবসান হলো। নাগরিকত্ব সংশোধনী আইনের নোটিফিকেশন জারির মাধ্যমে এই আইন কার্যকর হবে গোটা দেশে। আজ এই ঐতিহাসিক সন্ধিক্ষণে স্মরণ করি এবং পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শিবাবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করি, জয় হরিবোল। এই বলে টুইট করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আমি একেবারে আইন শৃঙ্খলা প্রশ্নে সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইছি, সেটা যে প্ররোচনা। কিছুক্ষণ আগে কেয়া ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলছেন যে পায়ে পা লাগিয়ে কোথাও একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, একটা যে আইন শৃঙ্খলার পার্ট, আর এক হচ্ছে আখেরে দেশের রাজ্যের কতটা লাভ হবে। দেখো, তুমি জানো যে এই প্ররোচনা দিয়ে তুমি আজ থেকে বিগত কয়েক বছর আগে যখন তোমার সিএ এনআরসি লাগু করার কথা, খালি কথাটা উঠেছিল, কোনো কিছু হয়নি। তুমি দেখেছো রেলে আক্রমণ হয়েছে, বাসে আক্রমণ হয়েছে, ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ হয়েছে এবং স্টেশনগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, স্টেশনের কেবিনম্যান স্টেশন মাস্টারের ঘর র্যানস্যাক করা হয়েছে। এবং দেখো, তারপরে কিন্তু রাজ্য প্রশাসনের কোনো অ্যাকশান ছিল না। এই যে প্ররোচনা এবং মিথ্যা স্তুতি এবং মিথ্যা স্তোকবাক্য দিয়ে মানুষকে বোঝানো, উনি গতকালও ব্রিগেডের সভাতে বলেছিলেন যে আমি লাগতে দেবো না। তা এখন কোথায় উনি? সিএ তো নোটিফিকেশন জারি হয়ে গেল, যারা পরিষ্কার বলে দিচ্ছে যে সিএ কি রাজ্য বাধা দিতে পারে, মানে রাজ্য যেটা মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন এ রাজ্যে লাগু হতে দেবো না। তুমি বুঝতে পারছো না যে তুই নিশ্চুপ রয়েছেন, তো উনি তো কিছু বলছেন না, উনি কি করে বাধা দেবেন? নোটিফিকেশন হয়ে গেছে কালতে, এটা অলরেডি ইট হ্যাজ বিন এফেক্টেড ফ্রম 11/3/2024। আজকে থেকে এটা এফেক্টেড হয়ে গেল। আর খালি তাই না, যে সমস্ত পরিষ্কার কথা বলা হয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘু যারা এসছেন উৎপীড়নের কারণে দেশে এসেছে, উৎপীড়ন এবং অত্যাচারের কারণে যারা ধর্মের কারণে যারা এখানে এসছে, তাদের এটা সিএ দেয়া হবে। সুতরাং সিটিজেন অ্যামেন্ডমেন্ট একটা তাদের জন্য। কিন্তু আমি বলছি, এরা ছাড়াও তো আরো কেউ আছে, তাদের কথা কিন্তু কেউ বলছে না। এরা ছাড়াও তাদের সেই ব্যাপারে কিন্তু আমার একটা বক্তব্য আছে যে এটাও কি তাহলে ভোটের রাজনীতি নয় তো? খালি রাজনৈতিক ইচ্ছা বা রাজনৈতিক অভিসন্ধি, বা যেটা আমি বারবার বলি, সবার উপরে ভোট সত্য তাহার উপরে নাই, এটা তা নয় তো। সুতরাং এটাও কিন্তু মানুষের মনে ঢুকেছে। এবং সিএ যদি তাই হয়ে থাকে, অন দি আদার হ্যান্ড এটা কিন্তু এনআরসির মতনই ব্যাপারটা দাঁড়াচ্ছে কিন্তু আলটিমেটলি। বেশ, আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে একেবারে যেটা বারে বারে এটা বলা হচ্ছে বিজেপির তরফে তো বটেই, যে এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার আইন নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সম্পূর্ণ পরিকল্পনা, বিজেপি রাজনৈতিক পরিকল্পনা, যদি কোনো বৈষম্য হয় তাহলে মানব না, প্রতিবাদ করব। কি বলেছেন এই সিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, 20 সালে কেয়া আইনটা পাশ হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় 2 দিন মাত্র বাকি, নির্বাচনের মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়লো। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। যদি কোনো বৈষম্য হয়, সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। 2,
আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মোয়া, হয়তো একটা বড় জোর এই দুদিনে কাউকেই তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? এর মাধ্যমে যারা উদ্বাস্তু মানুষ আছেন, যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে। কারণ নাগরিকত্ব এর ফলে যাবে না, এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন, প্রমাণ হয়ে যাবে। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে, সেজন্য এখন করা হচ্ছে। এখন ডিস্টার্ব করতে পারবেন না, এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে, মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল। ওনার তো কিছু করার নেই, বরদাস্ত করা হবে না মানে ওনার পৈতৃক সম্পত্তি নাকি? দেশের সংবিধান বলছে কে নাগরিকত্ব পাবে পাবে না, সে তো ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা ঠিক করবে। তাহলে ওনাকে বলুন লোকসভা রাজ্যসভা তুলে দিতে, উনি পশ্চিমবঙ্গ থেকে ঠিক করে, কলকাতা থেকে ঠিক করে পাঠিয়ে দিক, সেই অনুসারে গোটা দেশ চলুক। সেটা তো চলতে পারে না। সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা, সাধারণ মানুষেরা, হিন্দুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। বুঝতে পারছেন যে সময়ের সঙ্গে সঙ্গে এই সিএ এর বিষয়গুলো এক এক করে আমাদের সামনে আসছে। আর এই মুহূর্তে জানা যাচ্ছে পুরোটা পোর্টালের মাধ্যমে হবে, একটা পোর্টাল বেসড সিস্টেম, অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অর্থাৎ অনলাইনে আবেদন হবে, তার ভিত্তিতে ভেরিফিকেশন এবং তারপর নাগরিকত্ব প্রদান। এখানে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে প্রত্যন্ত গ্রামের যারা বাসিন্দা রয়েছে, যেখানে হয়তো এখনো পর্যন্ত নেট পরিষেবা সেই মতন পৌঁছয়নি, বা অনলাইনের সুযোগ সুবিধা বা ব্যবহার সম্পর্কে তারা ততটা দড় বা অভ্যস্ত নন, তারা তাহলে কি করবেন? একই সঙ্গে আমি এইখানে কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইবো এই প্রসঙ্গে, যে যদি ভোটের অঙ্কে দেখো কৌস্তব, দেখা যাচ্ছে অন্তত দুটো লোকসভা কেন্দ্র, বনগাঁ এবং রানাঘাট, সেখানে মতুয়া ভোট ব্যাংক এবং 30টা বিধানসভা কেন্দ্র একটা নির্ণায়ক ভূমিকা পালন করে। যে মতুয়া ভোট ব্যাংক একটা সময় কার্যত সিপিএমের দখলে ছিল, আজকে সেটা যদি বিজেপির অনুকূলে যায়, তাহলে তো তৃণমূলের মতো তোমাদেরও মাথা ব্যথার কারণ। আমরা শুধু ভোট ব্যাংক দিয়ে বিচার করি না। শবরীমালা কেসে আমরা কি বলেছিলাম, হিস্টোরিক্যাল কথা বলেছিল পিনারাই বিজয়ন। প্রশ্নটা হচ্ছে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। যারা বাংলার নাগরিক তাদের নতুন করে কি নাগরিকত্ব দেবেন? বিভাজনের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, বিভাজনের রাজনীতি করছে। এটা তো সত্যি কথাই। রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকে যে মুখ্যমন্ত্রী, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ছুড়ে দিয়েছিলেন। আবার যখন সিএ এনআরসি নিয়ে, সিএ নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের সাংসদরা রাস্তায় বলছেন ক্যাকা চিচি, আর পার্লামেন্টে বিল থেকে অ্যাবস্টেন করে চলে আসছেন। বিলটাকে অ্যাবস্টেন করে আসা মানে বিলটাকে সমর্থন করে দিচ্ছেন। আসলে তৃণমূল আর বিজেপি একসাথে 42টা কেন্দ্রে জিততে চায়। আমরা বলছি যে যারা নাগরিক, আমরা চিরকাল, বামপন্থীরা চিরকাল, যে উদ্বাস্তু মানুষগুলো বাংলাদেশ থেকে এসেছিলেন, উদ্বাস্তু মানুষগুলো সব হারা হয়ে তাদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে। তারা তো নাগরিক, নতুন করে কি খালি বক্তব্য হচ্ছে। তাহলে আমি ভাই কৌস্তবের কাছ থেকে উত্তরটা পেলাম না। তাহলে 2012 সালে কেন কোজিকোড কনভেনশনে আপনাদের রেজলিউশন নেওয়া হয়েছিল ভারত সরকারের কাছে নাগরিকত্ব চাইতে হবে বাংলাদেশ থেকে যারা এসেছেন সেখানকার রিফিউজিরা? আর দ্বিতীয়ত সলিলদা খুব ভালো কথা জিজ্ঞেস করেছিলেন যে অন্যদের কি হবে। সেই নাগরিকত্ব প্রসেসটা যেরকম চলছে আর্টিকেল 5 এবং আর্টিকেল 6 জানার বিষয় যে আবেদন করতে হবে নাগরিকত্বের জন্য। তাহলে যারা নাগরিকত্বের আবেদন করবে তার মানে তারা নাগরিকত্ব নেই, অথচ তারা এই দেশের ভোটার। তাহলে কি এটা নতুন করে কোনো ষড়যন্ত্র? এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে যাচ্ছি। একদম ছোট্ট একটা বিষয়ে জানার ছিল, কেয়ানি এটা ছোট্ট বিষয়ে উত্তর দিতে পারবে? যারা আবেদন করবে তারা তো বলতে চাইছে যে না, তাহলে আমি নাগরিক নই। নিঃসন্দেহে এই সিএ নোটিফিকেশন হওয়ার পর একাধিক বিতর্কের বিষয় সামনে আসছে, যা হয়তো বিজেপির বিরুদ্ধে তুলছে তৃণমূল, এবং বিজেপি পাশাপাশি তৃণমূলকে গোটাটা একটা বিভ্রান্ত করা হচ্ছে তৃণমূলের তরফে, এই বলে তারা আক্রমণ সাজাচ্ছে। নিঃসন্দেহে ভোটের রাজনীতিতে এই সিএ কি প্রভাব ফেলবে সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত।